রাস্তায় চলছে ঝরঝরে বাস, আর সেই বাসে চড়ে দূর পথের যাত্রা। জানলার বাইরে সবুজ তেপান্তরের বিস্তৃতি, পাশের পুকুরে জেলে মাছ ধরছে, আর ধানের খেতে বইছে আলতো বাতাসের ছোঁয়া। এটাই বাংলাদেশ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে কেমন আছে এখানকার মানুষের জীবন? আসলেই কি এই দেশ এতটাই গরিব, নাকি এই সাদামাটা জীবনের পিছনে লুকিয়ে আছে এক অন্যরকম গল্প? আজ আমরা জানব বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের জীবন মানিয়ে, জানব কিছু অবিশ্বাস্য তথ্য এবং বাস্তবতা। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু ঘনবসতিপূর্ণ দেশ। 2022 সালের আদমশুমারি অনুযায়ী এর মোট জনসংখ্যা প্রায় 16,51,58,616 জন। বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম জনবহুল দেশ। এই দেশের মোট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,119 জন। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে 1.22%, যা বিশ্বের অন্যতম উচ্চ জনসংখ্যার ঘনত্ব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির পূর্বে মিয়ানমার, উত্তর এবং পশ্চিমে ভারত এবং দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে প্রায় 700টিরও বেশি নদী প্রবাহিত হয়। রাজধানী ঢাকা, যা বাংলাদেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক একটি মহাকেন্দ্র। এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মহানগরীও। ঢাকার জনসংখ্যা বর্তমানে প্রায় 2,20,00,000, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 13%। এছাড়াও এই শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 44,500 জন মানুষ বসবাস করে, যা ঢাকাকে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর হিসাবে পরিচিত করেছে। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামেই বসবাস করে। এই দেশের মোট জনসংখ্যার প্রায় 61.8% গ্রামীণ এলাকায় বসবাস করে, এবং তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি, মৎস্য চাষ এবং পশুপালন। গ্রামীণ অঞ্চলের জীবনযাত্রা তুলনামূলকভাবে সাদামাটা এবং কম খরচে চলে। গ্রামের মানুষ সাধারণত নিজেদের জমিতে কৃষিকাজ করেন, যেমন ধান, গম, পাট, গরু পালন এবং মাছ ধরা। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে, যা দেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। মোট জনসংখ্যার প্রায় 91% মুসলমান, যা দেশের প্রধান ধর্ম। এটি বাংলাদেশকে বিশ্বের 4র্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে স্থান দিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে হিন্দু ধর্ম, যা মোট জনসংখ্যার প্রায় 8%। হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। আর তৃতীয় স্থানে রয়েছে বৌদ্ধ ধর্ম, যা মোট জনসংখ্যার প্রায় 0.6%। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশিরভাগই চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করেন। এছাড়াও বাংলাদেশে রয়েছে খ্রিস্টান ধর্ম, যার অনুপাত 0.3%। এই বৈচিত্র্যময় ধর্মীয় সম্প্রদায় বাংলাদেশের ঐক্য, সহাবস্থান এবং সাংস্কৃতিক সমৃদ্ধিকে আরও গভীর করে তুলেছে। বাংলাদেশ একটি উষ্ণমণ্ডলীয় জলবায়ুর দেশ। বাংলাদেশ 6 ঋতুর দেশ হলেও এখানে প্রধানত 3টি প্রধান ঋতু স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা এবং শীত। প্রায় প্রতিটি ঋতুতেই তাপমাত্রা বিভিন্ন থাকে, এবং দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে আবহাওয়াও বৈচিত্র্য দেখা যায়। গ্রীষ্মকাল মার্চ থেকে জুন। গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। এই সময় গড় তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে কোনো কোনো এলাকায় এটি 40 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। বিশেষ করে রাজশাহী, খুলনা এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা বেশি থাকে। গ্রীষ্মের শেষের দিকে কালবৈশাখী ঝড়ের প্রকোপ দেখা যায়, যা শীতল বাতাস এবং বৃষ্টিপাত এনে সাময়িক স্বস্তি দেয়। বাংলাদেশে বর্ষাকাল শুরু হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। গ্রীষ্মের পর বর্ষা আসে, যা দেশের তাপমাত্রা কিছুটা সহনীয় করে তোলে। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, যা দেশের কৃষি এবং জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি। শীতকাল বাংলাদেশকে তুলনামূলকভাবে শীতল করে দেয়। দেশের উত্তরাঞ্চল এবং পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বেশ অনুভূত হয়। এই সময় গড় তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে কোনো কোনো এলাকায় এই তাপমাত্রা ছাড়িয়ে প্রায় 6 থেকে 8 ডিগ্রিতে নেমে যেতে পারে, যার মধ্যে অন্যতম এলাকাগুলো রয়েছে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলে। তবে উপকূলীয় এবং দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা কম থাকে।
বাংলাদেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং বৈচিত্র্যময়। প্রাচীনকাল থেকেই এই ভূখণ্ডে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর প্রবাহ এক সমৃদ্ধ সভ্যতার জন্ম দিয়েছে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে এটি মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল, যা পরে গুপ্ত এবং পাল সাম্রাজ্যের অধীনে একটি স্বর্ণযুগের সাক্ষী হয়। পাল রাজারা বৌদ্ধ ধর্মের প্রসার এবং শিক্ষা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৩শ শতাব্দীতে মুসলিম শাসনের সূচনা ঘটে, যা দিল্লি সালতানাত এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের সময়ও আরও শক্তিশালী হয়ে যায়। মুঘলদের সময় ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং প্রশাসনিক কেন্দ্রে পরিণত করা হয়েছিল। এই সময় শিল্প, বাণিজ্য এবং সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু করে। ব্রিটিশ শাসনের ২ শতাব্দীর পরে এই অঞ্চল কৃষি, অর্থনীতি এবং সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির মাধ্যমে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে আত্মপ্রকাশ করে। তবে বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানদের শাসন, শোষণ স্বাধীনতার দাবিকে আরও জোরদার করে তোলে। বাংলাদেশ চায় একটি স্বাধীন দেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তা আদায় করে নেয়। ২৬শে মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা করা হয় এবং ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ পায় একটি নতুন মানচিত্র। বাংলাদেশের মাথাপিছু আয় ২০২২ থেকে ২০২৩ অর্থবছরে প্রায় $২,৮০০, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় ২,৮০,০০০ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ থেকে ৬% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয়ের বৃদ্ধির সাথে সাথে দেশের দারিদ্র্যের হার এখনও ২০%-এর আশেপাশেই রয়েছে এবং অনেক মানুষ দৈনিক জীবিকার জন্য সংগ্রাম করছেন। যদিও দেশটি নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে চিহ্নিত, তবুও দেশটির রেমিটেন্স, তৈরি পোশাক শিল্প এবং কৃষিখাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হওয়ার কারণে দেশের অর্থনীতি ক্রমেই শক্তিশালী হচ্ছে। এই দেশের মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে বেশিরভাগই রয়েছে চাল, মাছ, মাংস, শাকসবজি, ডাল ইত্যাদি। তবে বর্তমানে শহরাঞ্চলে আন্তর্জাতিক খাবারের চাহিদা বাড়ছে এবং বহুজাগতিক রেস্টুরেন্টগুলো জনপ্রিয় হয়ে উঠছে, যার ফলে মানুষের টেস্ট বদলাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশ কিছু বছর ধরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রায় সবার জন্য উন্মুক্ত এবং সরকার বিনামূল্যে বই প্রদান করছে। ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের শিক্ষার হার প্রায় ৭৩% এবং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় প্রায় ৯৫%-এর কাছাকাছি। বর্তমানে প্রায় ২০ লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে। ২০২১ সালে বাংলাদেশে মোট ১৩১টি বিশ্ববিদ্যালয় ছিল। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ছিল ৪৪টি, যার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালে দেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট ছিল প্রায় $১.১৫ বিলিয়ন, যা পরবর্তী বছরগুলোতেও বৃদ্ধি পেয়েছে। তাই বলাই যায় বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে আস্তে আস্তে উন্নতি করছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত। এই দেশের স্বাস্থ্যসেবা খাতেও উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়েছে। ২০০০ সালের পর থেকে মৃত্যু হার প্রায় ৫৩% কমে গেছে এবং শিশু মৃত্যুর হার প্রায় ৩১% কমেছে। সরকারি স্বাস্থ্যসেবা সিস্টেমের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফ্রি চিকিৎসা সেবা অনেক অঞ্চলের জনগণের সেবা প্রদান করছে। ২০২২ সালে বাংলাদেশে প্রতি ১০,০০০ মানুষের জন্য ডাক্তার ছিল মাত্র ১২ জন। দেশের স্বাস্থ্য খাতে সরকারি বাজেট ২০২৩-এ প্রায় $৮ বিলিয়ন ধার্য করা হয়েছিল। বাংলাদেশের জীববৈচিত্র্য। বাংলাদেশ একটি প্রাকৃতিকভাবে সমৃদ্ধ দেশ, যা জীববৈচিত্র্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবজন্তুর প্রজাতির বৈচিত্র্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বিশাল। বাংলাদেশে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে রয়েছে সুন্দরবন, রয়েছে সিলেটের চা বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, রাঙামাটির পাহাড়ি অঞ্চল, বগুড়া ও রাজশাহীর গঠনমূলক জমির বিস্তার। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন, যা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে বাঘ, হরিণ, কুমির এছাড়াও বিভিন্ন ধরনের প্রজাপতি, মাছ, মেরিন জীবসহ বহু প্রজাতির প্রাণী বাস করে। এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে ঘোষিত।
অন্যদিকে বাংলাদেশের সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হিসাবে পরিচিত, যেখানে দেশি বিদেশি পর্যটকরা বেড়াতে আসেন। এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার অঞ্চলেও বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীদের দেখা পাওয়া যায়, যা দেশের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। আমাদের চ্যানেলে চলছে বিশেষ সিরিজ, যেখানে আমরা প্রত্যেকটি দেশের সংস্কৃতি, ইতিহাস নিয়ে আলাপ আলোচনা করব। আজ এখানেই শেষ। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে।